সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলে আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 1 অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এবং আজকে যে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আয় ও ব্যয়ের উৎস। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ এবং সংজ্ঞা সম্পর্কে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন করা। অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য থাকে মূলত জনকল্যাণ সাধন করা। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে জনকল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। যেহেতু অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্যই থাকে জনকল্যাণ সাধন করা, এর জন্য এরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনা করে, সমাজের সৃজনশীল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে বা বিভিন্নমূলক বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের কিছু উদাহরণ হচ্ছে স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ইত্যাদি। তাহলে এই যে স্কুল, কলেজ, হাসপাতালগুলো চলছে, এগুলোর মূল উদ্দেশ্যই থাকে কল্যাণ সাধন করা, সৃজনশীল কার্যক্রম বৃদ্ধি করা এবং দেশ ও জাতির কল্যাণ সাধন করা। তাই এখানে বলা হয়েছে বইয়ের ভাষায় যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যকলাপ করে না, অর্থাৎ মুনাফার লক্ষ্যে পণ্যদ্রব্য এবং সেবা কর্মের উৎপাদন, বন্টন, বিনিময় ও অন্যান্য সহায়ক মুনাফা সংক্রান্ত লেনদেন না করে বরং সর্বস্তরের সকল মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়, সেই সকল প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কিন্তু মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, কিন্তু এটির মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন না করে বরং সমাজের সর্বস্তরের সকল মানুষের কল্যাণ সাধন করা, এবং সেজন্য এটি প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এই জন্য এই সকল প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। কোনো কোনো পেশাজীবীর ক্ষেত্রে দেখা যায়, যেমন ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, হিসাব বিজ্ঞানী ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের মতো বিস্তারিতভাবে হিসাব ব্যবস্থা তৈরি করে না, তারা অব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো হিসাব ব্যবস্থা মেনে চলে, যদিও তাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। আমরা পূর্বেও বলে এসেছি যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে জনকল্যাণ করা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যেতে পারে। যেমন ব্র্যাক একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান, কিন্তু এর কোনো কোনো বিভাগ ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত হয়, যেমন আড়ং, ব্র্যাক কনকর্ড প্ল্যান্ট লিমিটেড ইত্যাদি। এগুলোর মুনাফা অবশ্যই জনকল্যাণেই ব্যয় হয়ে থাকে, অর্থাৎ এখান থেকে যেই মুনাফাগুলো অর্জিত হয় সবটুকুই সেখানে জনকল্যাণের জন্যই ব্যয় করা হয়, প্রতিষ্ঠাতা বা পরিচালকদের মধ্যে মূলত এটা বন্টন করা হয় না। তাই এস.এন. বাসু এর মতে যে সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন নয়, বরং নিজ নিজ প্রতিষ্ঠানের সদস্য, পৃষ্ঠপোষক অথবা সমর্থকদের কোনো একটি বিশেষ অভাব পূরণের মাধ্যমে সেবা করা, তাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। এছাড়া দে ও দত্ত এর মতে যে সকল হিসাব নিকাশ এককের আর্থিক লেনদেনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত হয় না, বরং সেবা বা জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে সংগঠিত হয়, তাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা যেতে পারে। তাহলে বইয়ের ভাষায় বলা যেতে পারে পণ্য উৎপাদন ও ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ও পরিচালিত না হয়ে দেশের বা সমাজের সামগ্রিক স্বার্থে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, তাকেই অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে সকল প্রতিষ্ঠান সদস্যদের সেবার জন্য বা জনকল্যাণমূলক কাজে লিপ্ত থাকে, সেই সকল প্রতিষ্ঠানকেই অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা যায়। এদের কোনো কার্যক্রম হতে মুনাফা অর্জিত হলে তা সমাজ কল্যাণ, জনসেবা বা সদস্যদের কল্যাণে ব্যয় করা হয়ে থাকে। এর উদাহরণ হচ্ছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, লাইব্রেরি, এগুলো সবই জনকল্যাণের জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠান। এগুলোকে এর জন্য বলা হয়ে থাকে বিশুদ্ধ বা অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আর যেসব অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যারা মুনাফা অর্জন বা ভোগের উদ্দেশ্যে কাজ করে থাকে, যেমন উদাহরণ হতে পারে প্রকৌশলী সংঘ, আইনজীবী সংঘ, চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম ইত্যাদি পেশাজীবী প্রতিষ্ঠান, এগুলো থেকে যেহেতু মুনাফা অর্জিত হয়, সেজন্য এগুলোকে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। এখন আমরা বিস্তারিতভাবে জানবো অব্যবসায়ী প্রতিষ্ঠানের কি কি বৈশিষ্ট্য রয়েছে। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে সমাজ কল্যাণ বা জনকল্যাণ।
যদি কোনো প্রতিষ্ঠান অব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে থাকে, সেটা হোক মুনাফা অর্জন করে বা মুনাফা অর্জন করে না, কিন্তু এর মূল উদ্দেশ্যই থাকবে সমাজ কল্যাণ করা। কারণ অব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত সদস্যদের দেশ ও দশের কল্যাণের সাধনের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। এর পরেরটি রয়েছে মুনাফা অর্জন না করা। যেহেতু অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি থাকে, সমাজ কল্যাণ বা জনকল্যাণ করা, সেজন্য যদি কোনো অব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফা অর্জন করেও থাকে, সেটুকুর সবটুকুই তারা সমাজ কল্যাণ বা জনকল্যাণে ব্যয় করে। কোনো ধরনের মুনাফা অর্জন এদের মূল উদ্দেশ্য থাকে না। স্বার্থ বিবেচনায় এটি মুনাফাভোগী এবং অমুনাফাভোগী হতে পারে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, লাইব্রেরি এগুলো সবই যেহেতু জনকল্যাণের উদ্দেশ্যে গড়ে ওঠে, এর জন্য এগুলোকে অমুনাফাভোগী বা বিশুদ্ধ অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। কিছু কিছু অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যারা মুনাফা অর্জন করে এবং ভোগের উদ্দেশ্যেই কাজ করে। সেটি হতে পারে প্রকৌশলী সংঘ, আইনজীবী সংঘ, এগুলো মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। এর পরেরটি হচ্ছে আয় ও ব্যয়ের উৎস। এই সকল প্রতিষ্ঠান সমূহ জনগণ বিভিন্ন প্রতিষ্ঠান বা ও সদস্যদের দান বা অনুদান কিংবা চাঁদা ও নিজস্ব উদ্যোগে আয়সমূহ অর্জন করে এবং সেখান থেকেই প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয় করা হয়, পরিচালনা খরচ এবং জনগণের কল্যাণের জন্য ব্যয় করা হয়ে থাকে। যেমন স্কুল কলেজের ক্ষেত্রে মূলত শিক্ষার্থীদের কাছ থেকেই অর্থটা উঠানো হয়, যেটা আমরা বেতন পরিশোধের মাধ্যমে দিয়ে থাকি, এবং পরবর্তীতে সেখান থেকেই আয় ব্যয় করা হয়ে থাকে এবং পরিচালন খরচ মেটানো হয়ে থাকে। পরবর্তীটি হচ্ছে হিসাব রক্ষণ। দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে এই প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে। আয় বন্টন করে না। এখানে বোঝানো হয়েছে ব্যয় অতিরিক্ত আয় যদি অব্যবসায়ী প্রতিষ্ঠানটি অর্জন করে থাকে, তাহলে সেটা সদস্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয় না, কারণ এটি একটি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বস্তুগত লেনদেন, কারণ এ ধরনের প্রতিষ্ঠান বস্তুগত লেনদেন ক্রয় বিক্রয় করে থাকে না, কিন্তু এমন হতে পারে সদস্যদের প্রয়োজনে ক্যান্টিন বা রেস্তোরাঁ পরিচালনা করতে পারে। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদের অধিকাংশই সংগ্রহ করা হয় দানের মাধ্যমে কিংবা চাঁদার মাধ্যমে। সংগ্রহিত সম্পদগুলো তত্ত্বাবধায়ক হিসেবে এরূপ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে থাকে। পরেরটি হচ্ছে পরিচালনা। অব্যবসায়ী প্রতিষ্ঠানে যেসব সদস্য থাকেন, সেখানে সদস্যদের দ্বারাই নির্বাচিত অথবা নিয়োজিত পরিচালক বা প্রশাসক এই সকল প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। প্রতিবেদন পেশ। এই প্রতিষ্ঠানটি মূলত কালান্তিক হিসাব প্রস্তুত করার পর বার্ষিক বাজেটের সাথে তুলনা করে বার্ষিক সাধারণ সভায় পেশ করে। কালান্তিক হিসাব বলতে বোঝানো হয়েছে একটা নির্দিষ্ট সময় শেষে পুরো বছরের বা পুরো নির্দিষ্ট সময়ের হিসাব প্রস্তুত করা। এর জন্য বলা হয়েছে এই প্রতিষ্ঠানের কালান্তিক হিসাব প্রস্তুত করার পর বার্ষিক বাজেটের সাথে তুলনা করে বার্ষিক সাধারণ সভায় পেশ করা হয়ে থাকে। এই সকল হিসাবে প্রাপ্য বা বকেয়া পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। তাহলে আমরা কি কি জানলাম? প্রথমেই জানলাম সমাজ কল্যাণ বা জনকল্যাণ এই প্রতিষ্ঠানের একটি অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু এটি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই এখানে যদি কোনো মুনাফা অর্জন করা হয়, সেটিও সমাজ কল্যাণ বা জনকল্যাণে ব্যয় করা হয় এবং সমাজের এবং সদস্যদের মধ্যে কল্যাণ সাধন করা, সবাইকে সৃজনশীল কর্মকাণ্ডে আওতাভুক্ত করা এইসব প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হয়ে থাকে। মুনাফা অর্জন না করা। যেহেতু অব্যবসায়ী প্রতিষ্ঠান একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, সেজন্য এর মূল উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন না করা, এবং যদি মুনাফা অর্জিত হয় সেটি সদস্যদের পিছেই ব্যয় করা হয়ে থাকে। শ্রেণীবিভাগ অনুযায়ী অব্যবসায়ী প্রতিষ্ঠানকে দুভাগে ভাগ করা যেতে পারে। একটি হবে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, অপরটি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আয় ব্যয়ের উৎস। আয় ব্যয়ের উৎস সম্পূর্ণটুকু সদস্যদের চাঁদা, জনগণ বিভিন্ন প্রতিষ্ঠান ও সদস্যদের দান বা অনুদান, নিজস্ব উদ্যোগে অর্জিত আয়সমূহ থেকে প্রতিষ্ঠান পরবর্তীতে সম্পত্তি ক্রয় করে। হিসাব রক্ষণের দিক থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো অব্যবসায়ী প্রতিষ্ঠানও দুতরফা দাখিলা পদ্ধতি অবলম্বন করে থাকে। যদি ব্যয় অতিরিক্ত আয় হয়ে থাকে, তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান তা বন্টন করে না। বস্তুগত লেনদেন। এটি বস্তুগত পণ্য ক্রয় বিক্রয় করে না। সম্পদের তত্ত্বাবধান। যেহেতু অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদগুলো অধিকাংশই দানের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে, সেজন্য সংগৃহীত সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে এরূপ প্রতিষ্ঠানগুলোই কাজ করে থাকে। সদস্যদের নির্বাচিত একজন ব্যক্তি বা কমিটির মাধ্যমে অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করা হয়ে থাকে। সদস্যদের দ্বারা একটি পরিচালনা কমিটি তৈরি করা হয়ে থাকে এবং এই পরিচালনা কমিটি পরবর্তীতে অব্যবসায়ী প্রতিষ্ঠান তত্ত্বাবধান করে থাকে। প্রতিবেদন পেশ।
এই প্রতিষ্ঠান মূলত কালান্তিক হিসাব প্রস্তুত করে এবং পরবর্তী বার্ষিক বাজেটের সাথে তুলনা করে বার্ষিক সাধারণ সভায় পেশ করা হয়ে থাকে। হিসাবের প্রাপ্য পদ্ধতি অনুসরণ বা বকেয়া পদ্ধতি অনুসরণ করে থাকে। এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যাবলী এবং উদ্দেশ্য। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রথম যে কার্যাবলী এবং উদ্দেশ্য আমরা আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক কল্যাণ ও সেবা। অব্যবসায়ী প্রতিষ্ঠান সমাজের বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে, কারণ এর প্রধান কাজই কিন্তু জনকল্যাণ বা সমাজ কল্যাণ সাধন করা। এই কল্যাণ সাধনগুলো কেমন হতে পারে? যেমন জনসচেতনতা বৃদ্ধি, অসামাজিক কার্যক্রম প্রতিরোধে বিভিন্ন প্রকল্প গ্রহণ, যুব সমাজকে সংগঠিত সমাজে সৃজনশীল কাজে তাদেরকে নিয়োজিত করা এবং মেধার সুষ্ঠু বিকাশে সহায়তা করা। এর পরেরটি হচ্ছে শিক্ষা বিস্তারমূলক কার্যক্রম করা। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। এগুলো সবই কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা ও বিস্তারমূলক কার্যক্রমের উদাহরণ, যাদের মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করে তা ভোগ করা নয়, বরং সমাজে ও দেশে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানগুলো শিক্ষা বিস্তারের জন্য কাজ করে থাকে। এছাড়া আরো একটি অন্যতম উদাহরণ হচ্ছে নর্থ সাউথ ফাউন্ডেশন সংস্থাটি নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে এবং সেখান থেকেই তারা মূলত শিক্ষা বিস্তারমূলক কার্যক্রম পরিচালনা করছে। এটির মূল উদ্দেশ্য জনকল্যাণ করা, মুনাফা অর্জন করা নয়। ৩. ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা হলেই দেশ ও জাতির জন্য উন্নত হতে পারে। তাই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে সত্যিকার অর্থে ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করে মানুষ ও সমাজের সুশৃঙ্খল শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা। অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ তার সদস্যদের কল্যাণের জন্য ও চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করতে পারে। এগুলো মূলত ক্লাব, ক্রীড়া সংগঠন, নাট্য গোষ্ঠী প্রতিষ্ঠা করে থাকে। কখনো কখনো এই সকল প্রতিষ্ঠানসমূহ আঞ্চলিক এমনকি জাতীয় পর্যায়ে জনগণের কল্যাণের কথা চিন্তা করে কাজ করে থাকে। সর্বশেষটি হচ্ছে আত্মমানবতা ও দরিদ্র বিমোচনমূলক কার্যক্রম। সরকারের পাশাপাশি বিভিন্ন অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ দুর্যোগকালীন সময় খাদ্য ও পুনর্বাসন সংক্রান্ত সহায়তা দিয়ে থাকে। দুর্যোগকালীন সময় বলতে বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, মহামারী, করোনা এগুলোকে বোঝানো হয়েছে। কোনো কোনো সংগঠন আবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে, যেমন হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান। আবার কোনো কোনো প্রতিষ্ঠান দরিদ্র ও প্রতিবন্ধীদের পুনর্বাসন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এমনকি কার্যক্রম নিয়ে কাজ করে থাকে, যেমন এনজিও। তাহলে আমরা সংক্ষেপে কি কি জানলাম? অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রথম যে কার্যাবলীটি রয়েছে সেটি হচ্ছে সামাজিক কল্যাণ সাধন করা, অর্থাৎ সমাজের কল্যাণ ও জনগণের কল্যাণ সাধন করা। সেটি হতে পারে জনসচেতনতা বৃদ্ধি, অসামাজিক কার্যক্রম প্রতিরোধ, বিভিন্ন প্রকল্প গ্রহণ ইত্যাদি। শিক্ষা বিস্তারমূলক কার্যক্রম সৃষ্টি করা, যার ফলে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিভিন্ন স্কুল, কলেজ গড়ে উঠেছে এবং এদের ফলে সমাজে ও দেশে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। তৃতীয়টি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সমাজে ধর্মীয় বোধ জাগ্রত হচ্ছে, যার ফলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা। অব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন নাট্যগোষ্ঠী, ক্রীড়া সংগঠন, ক্লাব ইত্যাদির মাধ্যমে সমাজে চিত্ত বিনোদনমূলক খেলাধুলার ব্যবস্থা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। শেষেরটি হচ্ছে আত্মমানবতা ও দারিদ্র্য বিমোচনমূলক কার্যক্রম। সরকারের পাশাপাশি বিভিন্ন অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ দুর্যোগকালীন সময়ে খাদ্য ও অন্যান্য সহায়তা দিয়ে সাহায্য করছে। এখন আমরা পড়ব অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের উৎস। অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ আয় দুইভাবে করতে পারে, একটি হবে মূলধন জাতীয় আয়, অপরটি মুনাফা জাতীয় আয় সমূহ। অব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যয়ের ক্ষেত্রে একইভাবে মূলধন জাতীয় ব্যয় সমূহ হয় এবং মুনাফা জাতীয় ব্যয় সমূহ হয়ে থাকে। এখানে মূলধন জাতীয় আয় বলতে বোঝানো হয়েছে যে আয়গুলো দীর্ঘকালীন অর্থাৎ 1 বছরের বেশি সময়ে অব্যবসায়ী প্রতিষ্ঠান ভোগ করতে পারবে। মুনাফা জাতীয় আয় বলতে বোঝানো হয়েছে যেসব আয় প্রতিনিয়ত প্রতিষ্ঠানে হয়ে থাকে। মূলধন জাতীয় আয় সমূহের কিছু উদাহরণ হচ্ছে অনুদান বা দান,
আজীবন সভ্যের চাঁদা, উইলকৃত ধন সম্পদ, বিশেষ তহবিলে অনুদান, সম্পদ বিক্রয় এগুলো সবই মূলধন জাতীয় আয়ের উদাহরণ। মুনাফা জাতীয় আয় যেহেতু প্রতিনিয়ত হয়ে থাকে এবং এগুলোর পরিমাণও খুব সামান্য হয় এবং এগুলোর অর্থের পরিমাণও খুব বেশি হয় না, তাই এগুলোকে মুনাফা জাতীয় আয় বলা হয়ে থাকে। মুনাফা জাতীয় আয়গুলোর অন্যতম উদাহরণ হচ্ছে চাঁদা, প্রবেশ ফি, সুদ প্রাপ্তি, লকার ভাড়া, খাজনা ও চারণ কর। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়সমূহকেও দুভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়গুলো মূলত দীর্ঘকালীন হয়ে থাকে, অর্থাৎ একবার ব্যয় করেই আমরা একাধিক বছর এর ফলাফল পেতে পারি। মূলধন জাতীয় ব্যয়ের অর্থের পরিমাণও মুনাফা জাতীয় ব্যয় হতে বেশি হয়ে থাকে, যার কিছু উদাহরণ হচ্ছে খেলাধুলা ও অফিস সরঞ্জাম ক্রয়, লাইব্রেরি বই ক্রয়, আসবাবপত্র ক্রয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, বিনিয়োগ এগুলো সবই মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ এবং এগুলোর জন্য প্রতিনিয়ত অর্থ খরচ করতে হয় না, একবার খরচ করে একাধিকবার প্রতিষ্ঠানটি ভোগ করতে পারে। মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে 1 বছর বা তার কম সময়ের জন্য মুনাফা জাতীয় ব্যয়গুলো প্রতিনিয়তই অব্যবসায়ী প্রতিষ্ঠানে হয়ে থাকে। এর উদাহরণ হচ্ছে বৃত্তি প্রদান, ত্রাণ বিতরণ, প্রাঙ্গণ কর, খবরের কাগজ বা সাময়িকী, মেরামত ও সম্পত্তির অপচয়। এই ব্যয়গুলো প্রতিষ্ঠানে প্রতিনিয়তই হতে থাকে এবং বছরে একাধিকবার হবার সম্ভাবনাও থাকে এবং মুনাফা জাতীয় ব্যয়ের অর্থের পরিমাণ মূলধন জাতীয় ব্যয় থেকে কম হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সামনের ক্লাসে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।